নমস্কার বন্ধুরা, তোমাদেরকে রিভাইভ আইকিউ ডাব্লিউবিতে স্বাগত। তো এবার আমাদের যে 2025-এ যে ডিসেম্বরে ইংরেজি মাধ্যমে যে ফার্স্ট ফেজ এর যে ইন্টারভিউ হয়েছে, তো ইন্টারভিউ যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল, যেসব বিষয়ে প্রশ্নগুলো, তো সেগুলো আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে সংগ্রহ করে এবার এই প্রশ্নগুলো নিয়ে একটি যতটা পারি এখানে প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। তো এবার আমরা দেখে নিই যে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেগুলো কি কি প্রশ্ন দিয়েছে, যেগুলো আমাদের যে নেক্সট যে ইন্টারভিউ রয়েছে সেগুলোতে আমাদের সেই প্রশ্নগুলো ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্যই করতে পারে। তো 1 নম্বর দেখো, এখানে হচ্ছে শূন্য কি, এই প্রশ্নটি করা হয়েছিল। তো এর উত্তরটা আমি করেছি যে শূন্য কি। শূন্য কি এর যে শূন্য হলো একটি সংখ্যা এবং একই সাথে একটি অঙ্ক বা ডিজিট, যা কোনো কিছুর অভাব বা অনুপস্থিতি নির্দেশ করে। এটি ধনাত্মক, ঋণাত্মক কোনোটিই নয়। এটি কোনো সংখ্যার ডান পাশে ডান পাশে বসে 10 গুণ করে দেয়। আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত সর্বপ্রথম শূন্যকে একটি স্বতন্ত্র সংখ্যা হিসাবে ব্যাখ্যা করেছেন। এটি হচ্ছে শূন্যকে যে প্রশ্ন করেছে তার একটি উত্তর। এরপরে রয়েছে স্বাভাবিক সংখ্যা কি। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি রয়েছে? স্বাভাবিক সংখ্যা কি? আমরা কোনো কিছু গণনা করার জন্য যে সব সংখ্যা ব্যবহার করি তাদের স্বাভাবিক সংখ্যা বলে। শূন্য অপেক্ষা বড় এবং যেগুলো হচ্ছে ন্যাচুরাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা শূন্য অপেক্ষা বড় হবে এবং ধনাত্মক হবে, ঋণাত্মক নয়, সেগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলছি। শূন্য একটি কি ধরনের সংখ্যা? আবার একটা প্রশ্ন করা হয়েছিল, সেখানে শূন্য একটি কি ধরনের সংখ্যা? শূন্য একটি কি ধরনের সংখ্যা? শূন্য একটি ধনাত্মক ও ঋণাত্মকের মধ্যবর্তী সংখ্যা এবং শূন্য একটি অখণ্ড সংখ্যা। শূন্য একটি অখণ্ড সংখ্যা। তাহলে প্রথম যে প্রশ্নটা করা ছিল, শূন্য একটি কি ধরনের সংখ্যা এবং শূন্য কি এবং শূন্য একটি কি ধরনের সংখ্যা, তোমরা এই দুটো মিলে উত্তরটি দিতে পারো। তারপরে দেখো যেটা প্রশ্ন করা হয়েছে, একজন প্রাইমারি শিক্ষক হিসেবে নিজেকে কতটা যোগ্য মনে করেন। এখানে প্রশ্ন করা হয়েছে ইন্টারভিউকে, অর্থাৎ আপনি একজন প্রাইমারি শিক্ষক হিসেবে নিজেকে কতটা যোগ্য মনে করছেন। এখানে উত্তর এক একজনের কাছে বিভিন্ন হয়। এটা আপনি প্রত্যেকে নিজের নিজের বৈশিষ্ট্য অনুযায়ী উত্তর দেয়। তো এখানে দেখো যেটা আমি উত্তর করেছি সেটা হচ্ছে নিজের শিক্ষকতার যোগ্যতা। যে প্রথমত যে ইন্টারভিউ যদি প্রশ্ন করে তখন এটা বলতেই হবে, যে বলতে পারো যে নিজের শিক্ষকতার যোগ্যতা এবং প্রশিক্ষণ এবং নিজের শিক্ষকতার যোগ্যতায় যে পাস করে আমরা ইন্টারভিউ উপস্থিত হয়েছি। তারপরে যে শিক্ষক হবার জন্য, একজন শিক্ষক হবার জন্য যে কিছু যোগ্যতা দরকার, সেটা হচ্ছে ধৈর্য ও সহনশীলতা, সেটা আপনার মধ্যে রয়েছে। আপনার মধ্যে সৃজনশীলতা রয়েছে, দায়িত্ববোধ রয়েছে এবং শেষে আমার শেখার আগ্রহ এবং শিশুদের প্রতি ভালোবাসা আমাকে এই পদের জন্য যোগ্য করে তুলেছে বলে আমি বিশ্বাস করি। আপনি এইভাবে একটি উত্তরটি বলতে পারেন। তারপরে দেখো, জাতীয় শিক্ষানীতি ও রাজ্য শিক্ষানীতির মধ্যে পার্থক্য কি? জাতীয় শিক্ষানীতি ও রাজ্য শিক্ষানীতির পার্থক্য, এটা খুব একটা ভালো প্রশ্ন। জাতীয় শিক্ষানীতিতে স্কুল কাঠামো কত আছে? 5-3-3-4 এই কাঠামোতে জাতীয় শিক্ষানীতি যেটা করা হয়েছে, যেটা 2020 সালে। আর রাজ্য শিক্ষানীতি যেটা স্কুল কাঠামো 5-4-2-2 এই কাঠামোটা রয়েছে, এটাই হচ্ছে মূল কাঠামো। এছাড়া যে মূল পার্থক্য রয়েছে কি, জাতীয় শিক্ষানীতিতে নবম ও নবম থেকে যে দ্বাদশ শ্রেণীকে এক ছাতায় তলায় আনা হয়েছে, আর রাজ্য শিক্ষানীতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটিকে আলাদা স্তরে হিসেব করা হয়েছে। এখানে যে রাজ্য শিক্ষানীতি এবং যে জাতীয় শিক্ষানীতি, যে সম্পূর্ণ এটা আলাদা একটি ভিডিও দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। এর আগে আমি যে আমাদের জাতীয় শিক্ষানীতি নিয়ে একটি ভিডিও করা আছে, সেটা তোমরা প্লে লিস্টে যে অবশ্যই এটা দেখে নিতে পারো। পিকক মডেল কি? এর একটি সুবিধা এবং অসুবিধা, এটি প্রশ্ন করা হয়েছিল। পিকক মডেল হচ্ছে নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন সিসিই পদ্ধতি, মূলত পিকক মডেল বলা হয়ে থাকে। এর কি সুবিধা রয়েছে? শিশুর সর্বাঙ্গীন বিকাশ এ সাহায্য করে এবং শিশুর সৃজনশীলতা বৃদ্ধি করে এবং শিশুদের মনোযোগ বৃদ্ধি করে, এটা হচ্ছে সুবিধা। অসুবিধা কি রয়েছে পিকক মডেলে? পিকক মডেলের অসুবিধা হচ্ছে শিক্ষক এর ওপর চাপ সৃষ্টি করে এবং শিক্ষক প্রশিক্ষণ এই মডেল সম্পর্কে প্রশিক্ষণ না দিলে অসুবিধা হয়।
এবং জটিলতার সৃষ্টি করে, এটা হচ্ছে অসুবিধা। এরপর দেখো এনসিএফ। এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক কি? ভারতের স্কুলগুলোতে কি পড়ানো হবে এবং কিভাবে পড়ানো হবে এবং বইপত্রের ধরন কেমন হবে, সবকিছু একটি নির্দেশিকা হলো এনসিএফ। এটি তৈরি করে থাকে এনসিআরটি। এনসিআরটি এই এনসিএফ তৈরি করে, এবং এনসিএফ যে ভারতের যে কোন বই পড়ানো হবে, কোন সিলেবাস কিভাবে পড়ানো হবে এবং বইয়ের ধরন কেমন হবে, সবকিছুই এই এনসিএফ নির্ধারণ করে থাকে। ভারতে মোট 5টি এনসিএফ এসেছে ভারতে। সেগুলো কি কি রয়েছে, সেগুলো কোন কোন সালে? একটা হচ্ছে 1975 সালে, 1988 সালে, 2000 সালে, 2005 সালে এবং 2003 সালে এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এসেছে। তারপরে আরটিই অ্যাক্ট 2009 এর সম্বন্ধে জিজ্ঞেস করতে বলা হয়েছে, এটা কি, এটা বলুন। এটা হচ্ছে উত্তর কি হবে? আরটিইর সম্পূর্ণ মানে হচ্ছে দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, অর্থাৎ 2009। 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুর শিক্ষার অধিকারকে আইনি স্বীকৃতি দিয়েছে। 2010 সালে 1 এপ্রিল এটি কার্যকর হয়েছে আরটিই। এবং তারপর প্রশ্ন হচ্ছে এনইপি 20 সম্বন্ধে বলুন, অর্থাৎ এনইপি 20 সম্বন্ধে বলেছে, অর্থাৎ নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি। ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে আমার প্লে লিস্টে ভিডিও দেওয়া আছে, আপনারা পারলে ভিডিওটি দেখে নেবেন, এখানে এনইপি সম্বন্ধে সম্পূর্ণ দেওয়া রয়েছে। তারপরে দেখো প্রাথমিকে, তারপরে একটু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে প্রাথমিকের দশমিকের ধারণা কিভাবে দিবেন। এটা আপনারা প্রত্যেকের নিজের মতো করে ডেমো তৈরি করে বলতে পারেন বা নিজের মতো করে উত্তর দিতে পারেন, এটা দশমিকের ধারণা। তারপরে বাচ্চাদের গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে কিভাবে মূর্ত ধারণা দিবেন। গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে কিভাবে মূর্ত ধারণা দিবেন। বর্তমানে যে আমাদের যে বিশ্ব উষ্ণায়ন রয়েছে এবং যে আমরা যে মূর্ত ধারণা, অর্থাৎ আমরা যে গ্লোবাল ওয়ার্মিংটি যেটা আমরা নিজেরা প্রভাবটা বুঝতে পারছি, এই ধারণাটা কিভাবে ছাত্রছাত্রীদের দেওয়া যায় সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো আপনারা সেটা দেওয়ার চেষ্টা করবেন নিজের মতো উত্তর সাজিয়ে। তারপরে আপনি শিক্ষকতা পেশার জন্য নিজেকে কতটা যোগ্য মনে করেন, এই প্রশ্নটা করা হয়েছে। এটা প্রায় অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, এটা আপনারা নিজেদের মতো করে সাজিয়ে উত্তর অবশ্যই বলতে পারেন। যদি চান তো যে উত্তরটা আমি করে দিই তো কমেন্টে বলবেন, আমি চেষ্টা করব উত্তরটা করে দেওয়ার। তারপরে হচ্ছে মনে করুন 4th শ্রেণীতে আপনি ভাষা পাঠ পড়াচ্ছেন। এবার বলুন নাসিক্য ব্যঞ্জন বর্গ কি, একটি উদাহরণ দাও। এই প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ বর্ণমালা উচ্চারণ করার সময় নাক দিয়ে বাতাস যে বের হয় এবং নাকের ভরে উচ্চারিত হয় তাকে নাসিক্য বর্ণমালা ব্যঞ্জন বর্ণ, সেগুলো হচ্ছে নাসিক্য ব্যঞ্জন বর্ণ। যেমন হচ্ছে উঁ, ইউ, মূর্ধন্য, দন্তান্ন, ম। এছাড়া অনুনাসিক হচ্ছে অনেশ্বর এবং চন্দ্র বিন্দু। আপনার মতে শিক্ষা কি বলুন। আপনার মতে শিক্ষা কি বলে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। শিক্ষকতা কেন মহান পেশা, এটা বলুন। এটা আপনি অবশ্যই নিজের মতো করে উত্তরটি লিখে নিয়ে বলতে পারেন। মিড ডে মিল প্রকল্পের উদ্দেশ্য কি, বর্তমানে এই প্রকল্পের নাম কি রাখা হয়েছে, প্রশ্ন করা হয়েছে। এর উদ্দেশ্য কি? শিশুদের পুষ্টি মান উন্নয়ন, স্কুলে ভর্তি বৃদ্ধি, স্কুল ছুট কমানো, মহিলাদের কর্মসংস্থান, মিড ডে মিলের এটি উদ্দেশ্য হবে। এবং বর্তমানে মিড ডে মিলের যে নাম হয়েছে পিএম পোষণ, প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, এই নাম বর্তমানে মিড ডে মিলের। ডিএলএড কোর্সটি কখন থেকে বাধ্যতামূলক করা হয়। ডিএলএড কোর্সটি কখন থেকে বাধ্যতামূলক করা হয়? 2010 সাল থেকে এটি বাধ্যতামূলক করা হয়েছে ডিএলএড কোর্সটি। অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণ কটি এবং কি কি? 7টি হচ্ছে অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণ। কি কি রয়েছে? খ, গ, মূর্ধন্য, থ, তারপরে ধ, প এবং তালিবস্য। 7টি হচ্ছে অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ। শূন্যের চিহ্ন অর্থাৎ সিম্বল কোন সংস্থা নির্ধারণ করেন। শূন্যের চিহ্ন বা সিম্বল কোন সংস্থা নির্ধারণ করেন? আইএসও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আর একটা হচ্ছে ইউনিকোড কনসর্টিয়াম, ইউনিকম কনসর্টিয়াম। শূন্য ধারণা দেন এবং শূন্যের মান কি? U+00
30, এটা হচ্ছে শূন্যের মান। শূন্যের আদিকালের চিহ্ন কি ছিল? শূন্যের আদিকালের চিহ্ন ছিল একটি ভরাট বিন্দু, অর্থাৎ এটা সম্পূর্ণ এই টাইপের একটি বিন্দুকে শূন্যের আদিকালের মান বলা হয়। এই টাইপের একটি বিন্দুকে শূন্যের আদিকালের যে চিহ্ন বলা হয়েছে। শূন্যের ধারণা প্রথম কে দিয়েছিলেন? শূন্যের ধারণা প্রথম দিয়েছিলেন আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত শূন্যের ধারণা দিয়েছিলেন। এখানে যে আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত শূন্যের ধারণা দিয়েছিলেন, এটি উত্তর হবে। এছাড়া আপনারা এটা উত্তর গুগল করে বা নানান ধরনের তথ্য করে দেখতে পারেন যে শূন্যের ধারণা প্রথম আর্যভট্ট না ব্রহ্মগুপ্ত দিয়েছেন। তো আমি দুটো পেয়েছি, ওই জন্য আমি এখানে দুটোই দিলাম।